আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। অস্থির শিশুদের কিভাবে শান্ত করা যায় সেটা নিয়ে আজকে কথা বলবো। জি, আপনার শিশু যদি ADHD হয়, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, মনোযোগের ঘাটতিজনিত অতি চঞ্চল শিশু হয়, সেই সকল শিশুকে কিভাবে আপনি শান্ত করতে পারবেন সেটা নিয়ে একটু কথা বলবো। চেষ্টা করব ভিডিওটা খুব ছোট করে ছোট করার জন্য, যেন আপনারা অল্প সময়ে জিনিসটা বুঝতে পারেন। তো ADHD কিন্তু দেখা গেছে যে এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, হ্যাঁ, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এবং জিনগত অনেক বৈশিষ্ট্য এটার মধ্যে বিদ্যমান থাকে। জেনেটিক একটা ডিসঅর্ডার, দেখা যাচ্ছে যে বংশ পরম্পরা এটা হতে পারে, যে দাদার, বাবার বা চাচার, এভাবে কিন্তু হতে পারে। এটা বাবার পরিবার থেকে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ মা যেহেতু শুধু কেরিয়ার, হ্যাঁ, এর জন্য এডিএইচডি শিশু, পাশাপাশি অটিজমে ভুগছে যে শিশুরা আছে, যে অটিজম শিশুরা আছে, হ্যাঁ, যে সকল শিশুদের অটিজম আছে, তাদের মধ্যেও কিন্তু এই অস্থিরতা থাকতে পারে। হুম আচ্ছা, তাহলে এখন কিভাবে শান্ত করব? আমাদের অভিজ্ঞতায় আমরা যেটা দেখছি, যে বিশেষ করে বাচ্চাদের অস্থিরতার জন্য দায়ী যে সেন্সরি সিস্টেমটা, সেটা হলো ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম। জি, ভেস্টিবুলার সেন্সরি সিস্টেমটা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। পাশাপাশি ট্যাকটাইল সেন্সরি সিস্টেম থাকতে পারে, প্রোপ্রিওসেপশন সেন্সরি সিস্টেম থাকতে পারে, কিন্তু সবচেয়ে বেশি ভেস্টিবুলার সেন্সরি সিস্টেমটা এটার সাথে সবচেয়ে বেশি যুক্ত। হুম আচ্ছা, তাহলে আমি কি করতে পারি একজন মা হিসাবে? সেটা হতে পারে ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম হাইপার হতে পারে, ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম হাইপো হতে পারে, অথবা ওভার রিয়াক্টিভ, আন্ডার রিয়াক্টিভ, হ্যাঁ, ওভার রেসপন্সিভনেস, আন্ডার রেসপন্সিভনেস, বিভিন্ন নামে কিন্তু এগুলাকে আমরা ডেকে থাকি বা আমরা লেবেলিং করে থাকি। তো ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম যদি ওভার হয়, সে সকল বাচ্চারা কিন্তু মুভমেন্ট খুব একটা করবে না। সে সকল বাচ্চারা কিন্তু সবসময় কিন্তু একটু ভয় ভীতির মধ্যে থাকবে, সহজে সব ধরনের কাজ করতে চাবে না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে চাবে না, হ্যাঁ, নিজের সেফটিটার খুব কনসার্ন থাকবে। আর ভেস্টিবুলার হাইপো সেন্সিটিভিটি যাদের আছে, হাইপো আন্ডার রেসপন্সিভ যাদের আছে, তারা কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি, লাফালাফি করবে, প্রচুর অস্থির থাকবে, একটা জায়গায় স্থির হয়ে বসবে না, স্থির হয়ে দাঁড়াবে না। এই কাজগুলা কিন্তু সারাক্ষণ করতে থাকবে। হ্যাঁ, ভাঙচুর টাংচুর, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বাড়ি খাওয়া, বিভিন্ন জায়গায় লাফ দেওয়া, জানালার গ্রিল বেয়ে বেয়ে উপরে উঠে যাওয়া, খাটের উপর থেকে জাম্প করা, সোফার উপর থেকে জাম্প করা, ওয়ার্ডরোবের উপরে উঠে যাওয়া, সেখান থেকে জাম্প করা, এই ধরনের বিভিন্ন ধরনের বিহেভিয়ার সে সারাক্ষণ করতে থাকবে নিজেকে শান্ত রাখার জন্য। হ্যাঁ, নিজেকে শান্ত রাখার জন্য। তাহলে এটা কিভাবে আমি এই যে অড বিহেভিয়ার গুলাকে বন্ধ করে একটা পারপাসফুল বিহেভিয়ার তৈরি করতে পারি? তাহলে এই বাচ্চাদের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। তার একটা ডায়াগনোসিস করাটা খুব দরকার। এবং অকুপেশনাল থেরাপিস্ট উনি ডায়াগনোসিস করবে যে শিশুটার এই যে ভেস্টিবুলার ডিফেন্সিভনেস আছে, বা ট্যাকটাইল বা প্রোপ্রিওসেপশন, এই তিনটার যেকোনো একটাতে কোনটাতে বেশি আছে, কোনটাতে কম আছে, যে সাইডটা ওর স্ট্রং, যে জিনিসটা, সেটা দিয়ে তার ওই যে দুর্বল জিনিসটাকে শক্তিশালী করতে হবে সেন্সরি সিস্টেমটাকে। যেহেতু সেন্সরি ইন্টিগ্রেশনটা হলো দুইটা ইন্দ্রিয়ের সমন্বিত একটা কাজ, দুইটা ইন্দ্রিয় যখন একসাথে কাজ করবে তখনই কিন্তু সেন্সরি ইন্টিগ্রেশন, ঠিক না? এইটা নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি অকুপেশনাল থেরাপিস্টরা, যে সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি। হুম দুইটা ইন্দ্রিয়, তিনটা ইন্দ্রিয়, চারটা ইন্দ্রিয় সমন্বিত করা। যেমন আপনি আমাকে ডাকলেন, আমি কানে শুনলাম, কিছুই বললাম না, লাভ হলো? কানে তো ঠিকই শুনতেছি, কিন্তু মুখ দিয়ে তো বলতেছি না। তাহলে দুইটা, একটা হলো কানে হিয়ারিং, হিয়ারিংটাকে কন্ট্রোল করতেছে ভেস্টিবুলার সিস্টেম, ব্রেনে নিয়ে যাচ্ছে নিউরনের মাধ্যমে, সেখান থেকে প্রসেসিং হচ্ছে, আউটপুট মুখে হচ্ছে। প্রোপ্রিওসেপশনটা খুব ইম্পর্টেন্ট, মুখে যদি শক্তি না থাকে আমি তো কথা বলতে পারবো না, ঠিক না? এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। তাহলে চঞ্চল বাচ্চাদের ব্যাপারটা হলো কি, তারা সারাক্ষণ চঞ্চল, সে চাচ্ছে স্টিমুলেশন, সে মুভমেন্ট চাচ্ছে, মুভমেন্ট সিকার। তাহলে অবশ্যই আপনাকে বাসায় যেটা করতে হবে, আপনাকে একটা দোলনার ব্যবস্থা করতে হবে। আমি কিন্তু এটা সবসময় বলি, দোলনা অথবা জিম বল, যে কোনো একটা আপনাকে থাকতে হবে বাসায়। সাপোজ আপনার দোলনা একটা ব্যবস্থা করেন, জানালার মধ্যে ব্যবস্থা করেন, বারান্দাতে একটা ব্যবস্থা করেন, দোলনা দেন তাকে। হ্যাঁ, দোলনাটা দেন, পারপাসফুল ভাবে দেন, হ্যাঁ, এলোমেলো ভাবে দিবেন না। প্রথম দিকে এটাকে তিনটা ভাগে, চারটা ভাগে ভাগ করে নিয়ে আমরা থেরাপিটাকে আনস্ট্রাকচার্ড থেরাপি, স্ট্রাকচার থেরাপি, সেমি স্ট্রাকচার্ড, স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল থেরাপি। হ্যাঁ, এটা থেরাপিস্ট আপনাকে বলে দিবে কখন কিভাবে আপনি থেরাপিটা শিশুর সাথে করবেন। আনস্ট্রাকচার করবেন কখন, সেমি স্ট্রাকচার থেরাপিটা কখন করবেন, স্ট্রাকচার থেরাপিটা কখন করবেন, ফাংশনাল কখন করবেন, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। যেমন একটা দোলনা আপনি দেন না, যে কোনো দোলনা দেন, আপনি যে কোনো সুইং, যে কোনো সুইং, সেটা হ্যামক হতে পারে, আমাদের থেরাপি রুমের দোলনা হতে পারে, টায়ার হতে পারে, টিউব হতে পারে। আপনি দেখবেন কিডসল্যান্ডে কিন্তু আমরা প্রায় 10-12 রকমের দোলনা ইউজ করে থাকি।
হ্যাঁ, আমাদের কাপড় হতে পারে, হ্যাঁ, যেকোনো একটা দোলনা, তাকে রকিং চেয়ার দিতে পারেন। দোলনা যদি না সেট করতে পারেন বাসায়, অন্তত তাকে মুভমেন্ট কিছু একটা দিতে হবে এবং তাকে একটা নির্দিষ্ট সময় এটা করান। বাই দিস টাইম আপনি যদি কোরআন শরীফ তালাওয়াত শোনায় দিতে পারেন, সূরা বাকারা দিতে পারেন, হ্যাঁ? যদি আপনারা মুসলিম পরিবারের হন, সেটা রুকিয়ার ক্ষেত্রে ভালো কাজ করবে, ঠিক না? এবং দেখবেন যে যখন রকিং চেয়ারে সে দুলবে, সে কিন্তু আস্তে, আস্তে শান্ত হয়ে যাবে এবং এইভাবে তাকে শান্ত করতে হবে। এবং অনেক বাচ্চা দেখবেন সারাদিন দোলনা করতে চায়, তাকে দেন না, প্রথম দিকে একটু দেন 2 ঘন্টা 3 ঘন্টা, সমস্যা নাই তো, এতে তো ওরই ইমপ্রুভ হবে। এবং এই বাচ্চাটা দেখবেন যে একটা সময় আপনি ধীরে 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 একটা সময় অনেক শান্ত হয়ে যাবে, যখন সে তার সেন্সরি সিস্টেমটা ওকে হবে, রাইট দা পজিশনে আসবে, রাইট পজিশনে আসবে, সে কিন্তু তখন আর এটা সিক করবে না, সে তখন অন্য কিছু চাবে। হ্যাঁ, হ্যাঁ, তো এই জন্যই যেমন যেমন ছোট বাচ্চাদের আমরা কি করি, ঘুম আসে না, তখন আমরা ও করি। আমরা কি বড়দের এটা করি? বড়দের প্রয়োজন হয়? কখনোই হয় না। ছোট বাচ্চাদের এটা প্রয়োজন হয়, ঠিক না? এই যে ধুলি ও, এটাও কিন্তু vestibular stimulation, এই কারণে কিন্তু বাচ্চাটা ঘুমায় যায়। এই জন্যই বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত, ঠিক না? দোলনাটা প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসতেছে, হ্যাঁ, এটাকে শুধু থেরাপির ক্ষেত্রে ব্যবহার করবেন। জিম বলের আরেকটা নাম কিন্তু ভেস্টিবুলার বল, আপনারা জানেন কিনা জানি না, আমরা অকুপেশনাল থেরাপিস্টরা কিন্তু এটাকে ভেস্টিবুলার বল হিসাবে বেশি আমরা বলে থাকি। জিম বল, ভেস্টিবুলার বল, ইয়োগা বল, ফিজিও বল, একই জিনিস, অনেক না। তো এই জিম বলেও কিন্তু আপনি চাইলে এই কাজটা করতে পারেন, বসা বা বলে বসে বাউন্স করা, শুয়ে বাউন্স করা, তাকে তার মতো করে করতে দেন, দেখবেন যে সে অনেক শান্ত হয়ে যাবে। কোনটা ভালো, ওই বিছানায় ঝাপাঝাপি লাফালাফি, খাটে সেখানে সেখানে লাফালাফি করা থেকে একটা নির্দিষ্ট জায়গায় সে এই স্টিমুলেশনটা নেওয়া সবচেয়ে ভালো না? কারণ তার স্টিমুলেশনটা যতক্ষণ পর্যন্ত সে না পাবে, সে কিন্তু অস্থির থাকবে। আমার ক্ষুধা লাগছে, আপনি আমাকে পানি দিচ্ছেন, হবে না তো, আমাকে ভাত খেতে হবে, ভাত খেলেই আমি শান্ত হবো, কিন্তু আপনি আমাকে ভাত বাদে সব দিলেন, লাভ নেই তো, কিন্তু আমি খেতে চাচ্ছি ভাত। এই জন্যই যেটা বলবো যে আপনাকে স্পেসিফিক জিনিসটা দিতে হবে। দয়া করে যেটা করবেন, বাসায় অবশ্যই একটা দোলনা সেট আপ দিবেন, না হয় রকিং চেয়ার অথবা জিম বল রাখেন। বাচ্চাটাকে প্রতিদিন 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা, যতক্ষণ পারেন সময় একটু রেস্ট দিয়ে দিয়ে বাচ্চার সাথে কাজটা করেন, দেখবেন যে বাচ্চা অনেক শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি অবশ্যই নিকটস্থ আপনার অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হয়ে সুন্দর একটা বাসার জন্য একটা হোম প্রোগ্রাম করে নিবেন, বাসায় কি কি কাজগুলা করবেন, ঠিক আছে? তাহলে কি হবে যে আপনার কস্ট ইফেক্টিভ হবে, আপনাকে রেগুলার থেরাপিস্টের কাছে গিয়ে গিয়ে শরণাপন্ন হয়ে অনেকগুলো টাকা নষ্ট করতে হবে না, বা অনেকের কাছে এটা অ্যাফোর্ড করাটাও কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যখন হোম প্রোগ্রামটা নিয়ে আসবেন 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য, তখন কিন্তু আপনি ইজিলি বাসায় এই কাজটা করতে পারবেন সুন্দরভাবে এবং সুন্দর একটা গাইডলাইন পাবেন, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই সকল বাচ্চারা একটু চঞ্চল বা অস্থির, তাদের জন্য অবশ্যই বাসায় দোলনার ব্যবস্থা করবেন, অথবা জিম বল অথবা রকিং চেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।